যথাজ্ঞা প্রিন্স। মাথা নত করে সম্মান প্রদর্শন করে প্রত্যুত্তর দিল এক ড্রাগন। তার চোখে ছিল কঠোর সংকল্প আর প্রতিশ্রুতির অটুট আভা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের ওপর আপনার ভরসা অটল থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক অভিন্ন প্রতিজ্ঞা, যেন পাহাড়ের এই নিবিড় অরণ্যে চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল। প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ল ড্রাগনের অনন্ত আনুগত্য। জ্যাসপার মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করল। তার সবুজ দৃষ্টি যেন প্রতিটি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারায় এক প্রশান্তির আভা ফুটে উঠল, যেন সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্যও ভঙ্গ হবে না। আলবিরা, জ্যাসপার আর থারিনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করলো। এক এক করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্থিত হলো। তাদের ডানাগুলির ভীষণ বিস্তৃত এবং শক্তিশালী ঝাপটায় চারপাশের গাছপালাও নড়ে উঠল। প্রত্যেকের দেহে শুকনো আঁকাবাঁকা আঁচড়ে ভরা তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য, এবং তারা যেন এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলবিরার বিশাল নীল ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না, যেন সে আকাশের বিশালত্বে এক আলোকময় সুরভি ছড়াচ্ছে। জ্যাসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালী রশ্মির আভা ধারণ করে, যেন অনির্বচনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থারিনিয়াস ধূসর ছায়ায় ঘেরা তার দেহ, তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। তিনটি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের উপর দিয়ে উঠছে, যেন আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। বাতাসের প্রতিটি ঝাপটায় তাদের ডানাগুলি আকাশের সাথে এক অদৃশ্য সুর মিলিয়ে যেন এক অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ, এবং তারা দ্রুত গতিতে একরকম অপ্রতিরোধ্য দৃঢ়তার এগিয়ে চলছে, যেন এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনে ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। চারপাশের শূন্যতা যেন তাকে আরো বেশি অস্থির করে তুলছে। সবকিছুই অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, প্রায় শূন্য। এই বিশাল গ্লাস হাউস যেন অজানা আতঙ্কে মগ্ন। ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলছে। প্রায় ছায়ার মতো নিস্তরঙ্গ পায়ে যে মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালো, দরজা খোলার জন্যে কৌশল ভাবছে। একটু একটু করে আশার আলো দেখছিল যে সে এবার এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে অ্যাকোরিয়ার গভীর ও নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো। ফিওনা, এত রাতে এখানে কি করছো? ফিওনা চমকে পিছনে ফিরে তাকালো, অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব, যেন সবাই কোথাও চলে গেছে। অ্যাকোয়ারা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিন্স জ্যাসপার, আলবিরা আর থারিনিয়াস একটি বিশেষ মিশনে গিয়েছে, তবে বাকিরা হাউজেই আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? এথিরিয়নকে মুক্ত করতে। অ্যাকোয়ারার উত্তর যেন তার ভিতর থেকে কোনো অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল। ফিওনার মনটা অজান্তেই ভারী হয়ে গেল। তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্যে তার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে সে প্রার্থনা করল, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে ওই ভয়ঙ্কর ড্রাগনের হাত থেকে রক্ষা করো। ফিওনার নিঃশব্দ প্রার্থনার শব্দ যেন অন্ধকার আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামতেই একে একে গাড়ি থেকে নামলেন জ্যাসপার, আলবিরা এবং থারিনিয়াস। তারা অন্ধকার রাতের পরিপ্রেক্ষিতে এলিগ্যান্ট পোশাকে জ্বলজ্বল করছে, যেন রাতের গাঢ়তায়ও তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে। জ্যাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, যার নিচে পরিপাটি সাদা শার্ট এবং সম্মানের প্রতীক হিসেবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাব নোট, যেন তার গাম্ভীর্যের গৌরব আরও স্পষ্ট করছে। থারিনিয়াসের ধূসর স্যুটের ওপর শোভিত বটল গ্রিন টাইটাকে গবেষণায় নিমগ্ন এক উচ্চ কোটি বিজ্ঞানের ছাপ দিয়েছে। হাতে ধরা গবেষণার নোটপ্যাড যেন প্রজ্ঞার মূর্তি তৈরি করেছে। আর আলবিরা ধূসর ব্লেজার ও কালো ট্রাউজারে হালকা শাটিন শার্টের আভেজ
আভিজাত্যের চোখে ধারালো চশমা, তার দৃপ্ত ও চঞ্চল দৃষ্টি যেন অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডক্টর আর্থারের ভবনের সামনে অটল অবস্থানে রয়েছে নিরাপত্তার বলয়। ভারী অস্ত্রে সজ্জিত গার্ড, সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জ্যাসপারকে। কিন্তু ডক্টর আর্থারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। জ্যাসপার দৃঢ় কণ্ঠে আভিজাত্যের পরতে পরতে মোড়ানো এক অতুলনীয় সংলাপে বললেন, মিস্টার আর্থারের কাছে জানিয়ে দিন, গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার অরিজিন তার সাথে দেখা করতে চান বিশেষ একটা কাজে। তার কথাগুলি যেন অতল গভীর থেকে উৎসারিত, দৃঢ় সংকল্পে মোড়া এক প্রত্যয়। গার্ডরা মুহূর্তেই সদ্বিদ ফিরে পেল এবং নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডক্টর আর্থারকে সংবাদ দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশের আগে জ্যাসপার, থারিনিয়াস এবং আলবিরাকে নিবিড়ভাবে সার্চ করলো। গার্ডদের কার্যক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে একটি কৌতূহল জন্ম নিল, যদিও তার উদ্দেশ্য ছিল আরও মহতী। মেইন দরজা অতিক্রম করে তারা অন্ধকার করিডোর পার হয়ে ভিতরে প্রবেশ করলেন। লিভিং রুমে প্রবেশ করে তাদের চোখে পড়ল এক অত্যন্ত মার্জিত চেহারার পুরুষ, ডক্টর আর্থার ব্লেক। সোফায় বসে তিনি ছিলেন একটি গাঢ় বাদামি রঙের স্যুটে, যার ওপরে সাদা শার্ট এবং কাঁধে ছিল একটি উষ্ণ কাশ্মীরি সোয়েটার। তার উপস্থিতি ছিল শান্ত ও সম্মানজনক, যা ঘরটির পরিবেশে এক নিখুঁত ভারসাম্য নিয়ে আসছিল। জ্যাসপার তার দিকে এগিয়ে গেলেন, মৃদু হাসি দিয়ে ডক্টর আর্থার হাত বাড়ালেন। ওয়েলকাম মিস্টার জ্যাসপার, কাইন্ডলি বসুন আপনারা। তিনি বললেন, তার গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত ছিল। একসাথে বসে পড়ার পর আলবিরা এবং থারিনিয়াসের চোখে ছিল একটি সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জ্যাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনের সূচনা করলেন। ডক্টর আর্থার, আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত, কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ডক্টর আর্থার বিষণ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, যেন গভীর চিন্তায় নিমজ্জিত। কিন্তু আমি যতদূর জানি গ্রিসে এমন আমি কোনো সায়েন্টিস্ট নেই। আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট, আর অবশ্য এটাই হবে কারণ ইউ আর লুকিং এ ইয়াং ম্যান। জ্যাসপার স্বচ্ছন্দে হাসলেন। জি মিস্টার, আমি নতুন বিজ্ঞানী, আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট থারিনিয়াস এবং আলবিরা। আর্থার তার গম্ভীর চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। তো বলুন, কি আলোচনার জন্য এসেছেন, আর আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? জ্যাসপার তার বক্তব্যে স্থিরতা আনার চেষ্টা করে বললেন, আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলুন, সমস্যা নেই। তো আমরা আসলে একটি অত্যন্ত বিশেষ পরিকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটা আমাদের দুপক্ষের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি আপনি আর মিস্টার ওয়াংলি আর মিস্টার চেনশিং মিলে একটি ড্রাগনকে নিয়ে গবেষণা করছেন। ডক্টর আর্থার চোখ কুঁচকে গেল। ড্রাগন? সে তো এক রহস্যময় বিষয়, তুমি কিভাবে জানলে? জ্যাসপার বিস্ময় এবং বিরক্তির সংমিশ্রণে ভরা দৃষ্টিতে ডক্টর আর্থারের দিকে তাকালো। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তবে এই পরিকল্পনায় আপনি আমাদেরকে সামিল করবেন। আপনার পরবর্তী মিটিংয়ে আমরা আপনার সাথে থাকব। অসম্ভব। ডক্টর আর্থার গর্জন করে উঠলেন। আর তোমরা কী সব জাদা বলছো? ড্রাগন কোথা থেকে আসবে? পৃথিবী থেকে তো ড্রাগন কবেই বিলুপ্ত হয়ে গেছে। কী সব বলছো? প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ। জ্যাসপার তার দৃষ্টি স্থির করে ডক্টর আর্থারকে লক্ষ্য করে বললেন, মিস্টার ব্লেক, আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়ে এখানে চলে এসেছি? আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানের প্রতি অবিচল বিশ্বাসের অভাব নির্দেশ করে। ড্রাগনরা বিলুপ্ত নয়, তারা এখনো বিদ্যমান। আমাদের কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ? ডক্টর আর্থার তীব্র ভঙ্গিতে বললেন, আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু আর বুঝি না। তো আর কথাগুলো কল্পনার ফসল। এসব মন গড়া বিষয়ে আমি কোনো ট্রাই মিস করতে যাচ্ছি না। আপনি যদি আমাদের কথায় রাজি হন, আলবিরা তার কথা বলতে চেষ্টা করলেন, তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারবো। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে।
ডক্টর আর্থার মাথা নাড়লেন, তার চোখে সংশয়। আমার কাছে সময় নেই। আমি বিজ্ঞানী এবং আমি এমন কিছুতে জড়িয়ে পড়তে চাই না যা বাস্তবে প্রতিস্থাপিত হয়নি। তাই আপনারা আমার কাছে এসে সময় নষ্ট করবেন না। থারিনিয়াস ডক্টর আর্থারের দিকে তাকালো, কিছু বলার আগে গভীর শ্বাস নিল। আমাদের সম্পর্কে আপনি কি জানেন? আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। কিন্তু ডক্টর আর্থার তার ধৈর্য হারাতে বসেছিলেন। আমি আপনাদের এই বিষয়টা নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এখন বিদায় নিন। আপনারা গবেষণার জন্য অন্য কথাই যে করুন। তাদের মধ্যে গম্ভীরতা নেমে এলো এবং জ্যাসপার বুঝতে পারলেন যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে। ডক্টর আর্থার, আমার দিকে তাকান। জ্যাসপার স্থির কণ্ঠে বললেন। ডক্টর আর্থার কিছুক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু হঠাৎই জ্যাসপারের সবুজ চোখের গভীরতায় এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সেই চোখ থেকে একটি মৃদু কিন্তু প্রবল আলোর আভা বেরিয়ে এসে ডক্টর আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ল। ডক্টর আর্থার প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু অদূরেই তার দৃষ্টিতে এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করলো, যেন তার চারপাশের পৃথিবীটা ম্লান হতে শুরু করেছে এবং একমাত্র জ্যাসপারই তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ডক্টর আর্থার যেন এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন। জ্যাসপারের চোখের আভা তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হয়ে তার চিন্তা ভাবনাকে মুছে ফেলতে শুরু করলো। এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন, যেখানে শুধুমাত্র জ্যাসপারের শব্দরাই তার জন্য অর্থবহ হয়ে উঠছিল। আপনার কাছে যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যাসপার বললেন, তার কণ্ঠস্বর ধীরে কিন্তু দৃঢ়। আপনি আমাদের পরিকল্পনায় সহায়তা করবেন। আমরা অ্যাথেরিয়নকে মুক্ত করতে চাই এবং আপনি আমাদের এই কাজে সাহায্য করবেন। ডক্টর আর্থার, যিনি এখন জ্যাসপারের বশবর্তী, শুধু তার নির্দেশনা অনুসরণ করতে শুরু করলেন। হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করব, তিনি স্থিরতার সঙ্গে বললেন, যেন এটি তার নিরিচ্ছায়া। এখন আমাকে আপনার পরবর্তী মিটিংয়ের সময় ও স্থানের বিষয়ে বলুন। জ্যাসপার জিজ্ঞেস করলেন, তার চোখের আলো এখনো ডক্টর আর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল। ডক্টর আর্থার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনে একটি গবেষণা প্রতিষ্ঠানে। আমি সেখানে মিস্টার ওয়াংলির সাথে দেখা করব। প্রতিটি আপডেট আমাকে জানাবেন। জ্যাসপার বললেন। এবার আপনি কি আপনার পার্টনার হিসেবে আমাদের নিতে প্রস্তুত? ডক্টর আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে কোনো সংশয় ছিল না, তিনি জ্যাসপারের নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। জ্যাসপার, আলবিরা এবং থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বুঝলেন যে তারা প্রথম ধাপে সফল হয়েছেন। এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। ডক্টর আর্থারকে হিপনোটাইজ করা ছিল তাদের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এখন এই তথ্য তাদের কাজে লাগবে। জ্যাসপার ডক্টর আর্থারের কাছে একটি কার্ড নিয়ে বললেন, এটি আমার ইমেল। যোগাযোগের জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে। তার কণ্ঠস্বরে ছিল দৃঢ়তা, যেন এই যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে। ডক্টর আর্থার, যিনি এখনো হিপনোটাইজড অবস্থায় ছিলেন, নিঃশব্দে কার্ডটি গ্রহণ করলেন। তার চোখে কোনো ভাবনা ছিল না, শুধু একান্তভাবে জ্যাসপারের নির্দেশনা অনুসরণ করছিলেন। কিছুক্ষণ পর জ্যাসপার আলবিরা ও থারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমরা গ্লাস হাউসে ফিরে যাও। আমার একটা বিশেষ কাজ আছে যা আমাকে একা শেষ করতে হবে। ঠিক আছে প্রিন্স। আলবিরা উত্তর দিল, তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া ছিল। জ্যাসপার মাথা নেড়ে বললেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি সঠিক সময়ে ফিরে আসব। থারিনিয়াস আলবিরার দিকে তাকিয়ে বললেন, আমরা এখনই চলে যাই। প্রিন্সের নির্দেশনায় আমাদের কাজ শেষ করতে হবে। থারিনিয়াস আর আলবিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ালেন। যখন জ্যাসপার স্থির দাঁড়িয়ে রইলেন, তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি, যা এখন সম্পূর্ণরূপে তার হাতে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে জানত যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সব কিছুই সম্ভব।
আলবিরা ও থারিনিয়াস গাড়িতে উঠে যাওয়ার পর জ্যাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ল। সে একদৃষ্টিতে সামনে তাকালো, তার মনে দৃঢ় সংকল্প নিয়ে, এবং আস্তে আস্তে সেই পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে। মিস্টার চ্যান সিং এখনও একটি নিঃসঙ্গ কক্ষে বন্দী। কক্ষটি অন্ধকারাচ্ছন্ন এবং শীতল, যেন অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে পারে না। প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায়, কিন্তু তাদের মুখাবয়বের জন্য কোনো সহানুভূতি বা কথা থাকে না। তারা একদৃষ্টিতে খাবার রেখে চলে যায়। অথচ ওয়াং লি তার সাথে দেখা করতে আসেনি। দিন গড়িয়ে যাওয়ার পরও তার কোনো পদচারণা নেই। চ্যান সিং এর মনে এক ধরনের উদ্বেগ এবং অধৈর্যতা দেখা দিতে শুরু করেছে। তিনি জানেন তার বন্দিত্বের কারণ কেবল একটি ড্রাগনের শক্তি এবং তার সঙ্গে সম্পর্কিত গবেষণা। অথচ এই মিসিং পিসটি তার জীবনে এক অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে। দুদিন আগে যখন গার্ডরা খাবার নিয়ে আসে, চ্যান সিং তাদের জিজ্ঞাসা করেছিলেন, ওয়াংলি কোথায়? কেন তিনি আমার সঙ্গে কথা বলতে আসছেন না? কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে, শুধুমাত্র চোখে চোখ রেখে চলে যায়, যেন তারা তাদের কর্তৃত্বকে নির্দেশ করতে চায়। চ্যান সিং এর মনের মধ্যে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেই কিছু করতে হবে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত। যে কোনো মূল্যে তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবেন। গার্ডদের রুটিনের প্রতি নজর রেখেই তিনি একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন। গভীর রাতে নিঃশব্দতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশে প্রতিধ্বনিত হয় একটি ভয়ঙ্কর গর্জন। আলবিরা আর থারিনিয়াস অনেক আগেই হাউসে ফিরে এসে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে, কিন্তু ফিওনার চোখে ঘুমের পাতলা আবরণও নেই। বিছানায় শুয়ে শুয়ে সে গ্লাসের দেওয়াল ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মন কেবল অজানা চিন্তায় ভরে আছে। হঠাৎ করে নতুন করে একটি ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়। ফিওনার হৃদয় মুহূর্তের জন্যে থমকে যায়। তবে সে চমকায় না। সে জানে রাতে যখন ড্রাগনরা আসে বা যায় তখন এমনটা হওয়া স্বাভাবিক। তাদের বিশাল দেহের ভার এই পাহাড়ের স্থলকে নাড়িয়ে দেয়। ফিওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্র্যান্ডপা ঠিক আছে তো, নাকি বিপদের সম্মুখীন হয়েছে? এই দুশ্চিন্তাগুলি তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সে ভাবে কেন গ্র্যান্ডপা তার খোঁজ করছেন না? তাহলে কি জ্যাসপার তাকে এমন জায়গায় এনে রেখেছে সেখানে খোদ পৃথিবীর কেউই পাবে না? জ্যাসপার মাটিতে শক্ত গড়নে পা রাখতেই এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাল্টে মানব রূপে ফিরে আসে। তবে সেই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো ছিল না। পাহাড়ের চূড়ায় শুয়ে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি সংকল্প যেন শরীরের দুর্বলতার কাছে নতি স্বীকার করছে। হিপনোটাইজ করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। শ্বাস নেওয়া তার জন্য একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে, যেন তার ড্রাগন অভ্যন্তরের অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে। গলায়, হাতের পায়ে অস্থিরভাবে ড্রাগনের আঁশের মতো কাঁপুনি অনুভব করে। তার ঘাড়ের ট্যাটুটি একটি সংকেত পাঠাচ্ছে, তাকে সতর্ক করছে। সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়েছে এবং সময়ের সাথে সাথে তা আরও খারাপ হতে পারে। তবে সাহসের অভাব নেই। জ্যাসপার নিজেকে বলল, আমি ড্র্যাগন প্রিন্স, আমি দুর্বল হতে পারি না। কোনো রকম বাধা আমাকে থামাতে পারবে না। এক হাতে পাহাড়ের জমিন ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করে, তার মনোযোগ কেন্দ্রীভূত করে আপাতত নিচের কক্ষের দিকে। ড্রাগনদের মধ্যে তার শক্তির অতিক্রম ঘটিয়েও সে এখনও তার মিশন সম্পন্ন করার জন্য প্রস্তুত। আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে জ্যাসপার নিজের ভেতরে রাগ আর সংকল্পের আগুন জাগিয়ে তোলে। আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব। ড্রাগনিসকে দেয়া কথা আমি রাখবো। পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না। জ্যাসপার দুর্বল শক্তিহীন দেহটাকে কোনো রকমে টেনে হিঁচড়ে গ্লাস হাউসের ভিতরে প্রবেশ করলো। প্রতিটি পদক্ষেপ যেন তাকে আরও ক্লান্ত করে তুলছিল। মনে হচ্ছিল শারীরিক শক্তির অবসান ঘটছে। শরীরের রং প্রায় সবুজ হয়ে এসেছে, যেন প্রাকৃতিক কোনো প্রক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে। জ্যাসপারের রক্তিম বেগুনি ঠোঁটছোড়া সবুজ রঙের মিশ্রণে এক প্রকার ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে, যেন এক রহস্যময় লোকের আভা
প্রকাশ করছে। তার মুখের এই পরিবর্তন একটি ভয়াবহ অভিজ্ঞতার ইঙ্গিত দেয়, যেন তার শরীরের শক্তি ও রং উভয়ই হ্রাস পাচ্ছে। মৃদু আলোয় তার ঠোঁটগুলো যেন মলিন ও অস্পষ্ট হয়ে উঠেছে, যা তার দুর্বলতা এবং দুশ্চিন্তাকে আরও স্পষ্ট করে তোলে। গলায়, বুকে এবং হাতে ড্রাগনের আঁশের মতো ফুটে উঠেছে অদ্ভুত চিহ্ন, যা তার ড্রাগন পরিচয়ের প্রতি ইঙ্গিত করে। এই আঁশগুলো যেন তাকে সতর্ক করে দিচ্ছে, বলছে যে সে এখনো সম্পূর্ণভাবে তার মানব রূপে ফিরে আসেনি। অদ্ভুত অনুভূতি, একদিকে শারীরিক দুর্বলতা, অন্যদিকে তার ড্রাগন শক্তির স্মৃতি, যা তাকে নাড়া দিচ্ছে। গ্লাস হাউসের ভিতরে ঢুকে সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ল। চারপাশের ঝিলমিল আলো তার অভ্যন্তরীণ অবস্থার সাথে এক ধরনের অদ্ভুত সঙ্গতি সৃষ্টি করছিল। আলো যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছিল, কিন্তু তার দুর্বল শরীরের অস্থিরতা তা প্রতিফলিত করতে পারছিল না। সে জানতো এই অবস্থায় তাকে আরও অনেক কিছুর মোকাবিলা করতে হবে, আর তাকে দ্রুত তার শক্তি ফিরে পেতে হবে। আমাকে সুস্থ হতেই হবে। সে মনে মনে বলল, নিজেকে উদ্বুদ্ধ করতে। তার হৃদয়ে এথেরিয়ানের জন্য একটি আবেগ, গভীর ভালোবাসা, যা তাকে আরও একবার শক্তি জোগানোর প্রতিশ্রুতি দিল। জ্যাসপার নিজেকে মানসিকভাবে দৃঢ় করতে চেষ্টা করল। সিঁড়ির কাঠের হাতল ধরে ধীরে ধীরে দোতলায় ওঠার জন্যে প্রচণ্ড পরিশ্রম করতে হলো তাকে। তার শরীর দুর্বল, প্রতিটি ধাপ তাকে যেন আরও বেশি ক্লান্ত করছে। সিঁড়ির প্রতিটি কাঠের শব্দ মনে হচ্ছিল যেন তার দুর্বলতা ও ভেঙে পড়ার চিত্র ফুটে উঠছে। উপর উঠে এসে সে এক পলক চারপাশে তাকালো। মনে হলো নিজের শারীরিক অবস্থার জন্য কিছু জরুরি করার প্রয়োজন। তার বোধগম্য হচ্ছে যে এই মুহূর্তে শরীরের বায়োকেমিক্যাল প্রয়োজন পড়বে। কিন্তু কেন? সে তো মাত্র একবার হিপনোটাইজ করেছে। এই প্রচণ্ড অসুস্থতা তার মনের গভীরে এখনো পরিষ্কার নয়। সে জানে পৃথিবীতে সার্ভাইভ করাটা এখন সত্যিই কঠিন হয়ে উঠেছে। এছাড়া এই মুহূর্তে ভেনাসে ফিরে যাওয়ার চিন্তা মনে আসতেই তার মনে গভীর উদ্বেগ দেখা দিল। ড্রাগন রূপে ধরা তো অসম্ভব, কারণ সে জানে সেই রূপের শক্তি ও ক্ষমতা এখন পুরোপুরি বিলীন। দৃষ্টির সামনে ভাসতে থাকা এই সমস্যাগুলোর মধ্যে জ্যাসপার ঠিক করতে পারছিল না কিভাবে সে তার অবস্থার পরিবর্তন ঘটাবে। তার মনের অন্ধকারে একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে পৃথিবীতে সার্ভাইভ করতেই হবে। আর একটু হেঁটে নিজের কক্ষে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। দোতলায় পৌঁছতেই ফিওনার কক্ষের দিকে তার চোখ চলে যায়। আপাতত সেখানে প্রবেশ করতে হবে। স্লাইডিং দরজাটি খুলে যায়, আর জ্যাসপার ঝুঁকে পড়ে ফিওনার কক্ষে প্রবেশ করে। তারপরে সে বিশাল ক্লান্তিতে কক্ষের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যায়। তখন ফিওনা কাচের দেওয়াল থেকে বাইরের দৃশ্য দেখছিল। হঠাৎ স্লাইডিং দরজার মৃদু শব্দে পেছন ফিরে তাকায়। ঠিক তখনই তার দৃষ্টির সামনে পড়ে যায় জ্যাসপার, যে এই মুহূর্তে কক্ষের সামনে অবসন্ন অবস্থায় মাটিতে পড়ে আছে। ফিওনার হৃদয়ে এক টানা ঝাঁকুনি দিয়ে ওঠে। সেই দ্রুততার সাথে জ্যাসপারের অবস্থা দেখার চেষ্টা করে। জ্যাসপারের শরীরের অবস্থা তার বোনকে আতঙ্কিত করে তোলে। তার গা সবুজ, ঠোঁটগুলো রক্তিম বেগুনির সাথে মিশে ফ্যাকাশে বাদামি রং ধারণ করেছে। ফিওনার হৃদয়ে এক অজানা আতঙ্ক ভর করে ওঠে। জ্যাসপারের রূপ রীতিমতো ভয়ের উদ্রেক করে। সবুজ রঙের দেহ, বাদামি ঠোঁট, যেন সে এক অশুভ কিছুর ইঙ্গিত বহন করছে। এই চরম অচেনা রূপ তার মনের ভিতরে গভীর এক অস্বস্তি সৃষ্টি করে। সে পা বাড়াতে সাহস পায় না, বরং এক ধরনের থমকে যাওয়া অনুভূতি তার প্রতিটি স্নায়ুকে গ্রাস করে। জ্যাসপার মেঝেতে শুয়ে পড়ে, অথচ তার মুখাবয়বটি পরিচিত হলেও সেই মুখের অঙ্গভঙ্গিতে যেন এক অচেনা জগৎ থেকে আগত কোনো সংকেত। ফিওনা এক পা সামনে এগোতে গিয়ে থমকে যায়। তার নাভির নিচে যেন একটি ভারী পাথর চেপে বসেছে। এটা কি হয়েছে? চিন্তার গভীরে গিয়ে মনে আসে। তার মনে ভয়ঙ্কর চিন্তা উকি দেয়। এরকম ভয়ঙ্কর রূপ কেন? এমনকি ভয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফিওনার চোখে জল আসতে থাকে, কিন্তু সে তা চাপতে চায়।
সে বোঝে আজকের রাতটি বোধহয় তার জন্য সাধারণ রাত না। তার প্রতিটি রক্ত কণাতে এক ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে জ্যাসপারের দিকে এগিয়ে যায়, কিন্তু সাহসিকতার প্রত্যেক পদক্ষেপে তার অন্তরাত্মা এক অদ্ভুত দ্বিধায় রুদ্ধ হয়ে পড়ে। জ্যাসপার চোখ তুলে ফিওনার দিকে তাকায়, যেন তার দৃষ্টি কিছু না বলা কথা ওড়ানোর চেষ্টা করছে। তার সবুজ চোখে তখন কষ্টের ছায়া ফুটে ওঠে, যা একটি অদৃশ্য যন্ত্রণার সাক্ষী। ধীরে ধীরে যেন জীবনের সব শক্তি একত্রিত করে সে অস্থিরভাবে উঠতে চেষ্টা করে। পা দুটি আলতোভাবে বেছের দিকে চলে আসে, কিন্তু শরীরের দুর্বলতা তাকে বশীভূত করে। অবশেষে সে বিছানার সামান্য পৌঁছয় আর অত্যন্ত ধীরগতিতে শুয়ে পড়ে। বিছানায় নরম ম্যাট্রেস তার জন্য একটি প্রশান্তির আশ্রয় স্থল হয়ে ওঠে, কিন্তু তার মুখাবয়বের ক্ষোভ ও কষ্ট সে লুকাতে পারে না। মুখের বাঁক যখন অস্পষ্ট, তখন তার ঠোঁটের মাঝে অদ্ভুত একটি বোধ নিহিত থাকে। এই মেয়ে, সে যেন নিশ্চিত এক গম্ভীর হাহাকার তুলে বলেন। শব্দগুলো যেন কষ্টের ভারে নুইয়ে পড়ে, প্রতি বর্ণ যেন তার শরীরের গভীরে জমে থাকা অব্যক্ত কষ্টের কাহিনী বলে দেয়। ফিওনার হৃদয়ে এক ঝড় শুরু হয়। জ্যাসপারের গাঢ় সবুজ দেহ, যার উপর এখনো ড্রাগনের আশার ছায়া, তাকে আরো ভীতিকর করে তুলেছে। সেই মুহূর্তে ঘরটি যেন নীরবতা ও উদ্বেগের আধারে ডুবে যায়। জ্যাসপারের মুখের ভাষায় এক ধরনের অসহায়ত্ব ধরা পড়ে, যা ফিওনার অন্তরে কিছুটা অস্বস্তির জন্ম দেয়। তার মনের অন্দরে প্রতিধ্বনিত হয়। এই মেয়ে, ফিওনা আতঙ্কে এক পা এগিয়ে আসে, যেন সেই মুহূর্তে তার অস্থির হৃদয়ে এক শৃঙ্খলা আনতে চাইছে। জ্যাসপারের রূপের ভীতি তাকে কিছুটা থমকে দেয়, কিন্তু তার গলার গভীর শ্বাসগ্রহণের শব্দটা কিছুটা সাহস যোগায়। আলবিরাকে ডাকো। জ্যাসপারের অগ্নিঝরা কাঁপা কাঁপা কণ্ঠে নির্দেশ দেয়। তার কণ্ঠস্বরের গম্ভীরতা যেন চারপাশের বাতাসকে ভারী করে তোলে। ফিওনা কিছু একটা প্রশ্ন করার ভাবমূর্তি ফুটিয়ে তোলে, তবে এর আগেই জ্যাসপারের সবুজ চোখজোড়া নিমেষে বন্ধ হয়ে যায়। যেন এক মুহূর্তে সে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এটা ছিল এক বিচ্ছিন্নতা, একটি দুর্ভাগ্যের সংকেত। ফিওনা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এসে যেন মুহূর্তের কণ্ঠস্বর গিলে খাওয়ার চেষ্টা করলো। তার হৃদয়ে আতঙ্কের স্রোত প্রবাহিত হতে লাগলো। মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তে অশুভ কিছু ঘটতে পারে। আলবিরার কক্ষের দিকে এগোতে গিয়ে সে হঠাৎ একটি তীক্ষ্ণ বোধ অনুভব করে। মনের গভীরে একটি ক্ষীণ স্বর যেন তাকে বলছিল এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। না, এখান থেকে পালাতে হবে। সে সিদ্ধান্তে স্থির হয়ে লিভিং রুমের দিকে চলে আসে। লিভিং রুমের মূল দরজার দিকে এগোয়। ফিওনা তা খুলতে আপ্রাণ চেষ্টা শুরু করে। দরজার ওপরে তার হাতের স্পর্শে জমে থাকা ধুলোর প্রতি তার চোখ পড়ল। সেই ধুলো যেন তার উদ্বেগের চিহ্ন। কতদিন সে এখানে আটকানো ছিল। দরজাটি দুলতে শুরু করে, কিন্তু সে যেন এক অসম্ভব বোঝার নিচে চাপা পড়ে আছে। ফিওনার হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। মনে হচ্ছে সৃষ্টির প্রতিটি কোণে এক অদ্ভুত সংকট ঘনীভূত হচ্ছে। তার পায়ের তলার মেঝে যেন ভারী হয়ে উঠছে এবং সে নিজেকে এক খাঁচায় আবদ্ধ মনে করলো। দ্রুত সে দরজাটির হাতল টেনে ধরল, কিন্তু এটি যেন তাকে বিরোধিতা করছে। ফিওনার মনে হচ্ছিল প্রতিটা ক্ষণ যেন আকাশের কালো ছায়ার মতো। সে জানে জ্যাসপারের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেছে, আর এটাই সুযোগ পালানোর। কিন্তু ফিওনা পুনরায় ব্যর্থ হলো। দরজাটি যেন এক নিষ্ঠুর প্রতিবন্ধকতার মতো তার সামনে দাঁড়িয়ে রইল। হতাশার শীতল হাওয়া তার শরীরে বয়ে গেল। মনে হলো সেই দরজা খুলতে পারা ছিল একেবারেই অসম্ভব। দৃষ্টি তখন দিগন্তে, কিন্তু মন মানসিকতা অন্ধকারের গভীরে ডুবে গেল। এই মুহূর্তে জ্যাসপারের বিষয়ে এক নতুন আতঙ্ক কাতর হয়ে উঠল ফিওনার হৃদয়ে। যদি ওই ফায়ার মনস্টার কিছু হয়ে যায়, সে চিন্তিত ভাবে। তাহলে সবাই মিলে আমাকেই দায়ী করবে। তারা মনে করবে আর নিশ্চয়ই আমি কিছু করেছি। প্রতিটি ভাবনায় যেন একটি নতুন বিষাক্ত সুতো গাঁথা হচ্ছিল, যেটি তার মনের গহীনে পেঁচিয়ে ধরছিল। অস্বচ্ছ দুশ্চিন্তার স্রোত ভেসে চলছিল ফিওনা। সে নিজের ভেতরে এক প্রকার যুদ্ধ অনুভব করছিল। ঘরের চারপাশের আবহাওয়াও যেন তার সাথে প্রতারণা করছিল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকারে লুকিয়ে থাকা প্রতিটি ছায়া তাকে লক্ষ্য করে হাসছে। ফিওনা পুনরায় কাঠের সিঁড়ি বেয়ে আলবিরার কক্ষের সামনে উপস্থিত হলো।
তবে এখানেও কোনো দরজা নেই, শুধু একটানা গ্লাসের দেওয়াল বিভ্রান্তির জালে আবদ্ধ হয়ে গ্লাসের টাচ করলো। আর সে ভাবতে লাগলো। এখন আমি কি করব? উত্তেজনা ও উদ্বেগের মধ্যে এক অদ্ভুত সংঘাত শুরু হলো তার মনে। হঠাৎ আলবিরার কক্ষের স্লাইডিং দরজা এক চঞ্চল শব্দে খুলে গেল। ফিওনা বুঝতে পারল তার দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। যখন সে দরজায় হাত দিয়েছে তখনই কক্ষে আলবিরার কাছে সিগন্যাল পৌঁছে গেছে। এক মুহূর্তের মধ্যেই সে দ্রুত আলবিরার কক্ষে প্রবেশ করে। আলবিরা তার কক্ষের প্রবেশদ্বারের পাশে দাঁড়িয়ে বিরক্তির সাথে বলল। এই মেয়ে, এই এত রাতে তুমি আমার কক্ষের সামনে কি করছো? তার কণ্ঠে উল্টো দিকে ঢোকা ভাঁজ ছিল। ফিওনা নিঃশ্বাস টেনে নিয়ে বলল। বলছিলাম যে আপনাদের প্রিন্স জাসপার তার কি জানি হয়েছে। তার চোখের উন্মাদনা ও আতঙ্ক স্পষ্ট ছিল, যেন সে কিছু হারানোর ভয়ে কাতর। কি? প্রিন্সের কি হয়েছে? আর উনি কোথায়? আলবিরার কণ্ঠে উদ্বেগের প্রতিধ্বনি ছিল, কিন্তু সেই উদ্বেগের মধ্যেও এক ধরনের অবিশ্বাস ছিল। উনি আমার কক্ষে। আলবিরা হঠাৎ করে দরজার দিকে দৌড়ে বেরিয়ে গেল। সে দ্রুত থারিনিয়াসকে সিগন্যাল পাঠালো। থারিনিয়াসের সাড়া পাওয়ার আগেই ফিওনা আলবিরার পিছনে পিছনে ছুটতে লাগলো। আলবিরা আর থারিনিয়াস ফিওনার ঘরে প্রবেশ করার মুহূর্তেই তারা যে দৃশ্যের সম্মুখীন হলো তা ছিল ভীতিকর। জ্যাসপার বিছানায় অবুর হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে দখল করে রেখেছে। তার মুখাবয়ব নিস্তেজ আর শরীরের রং এখনো সবুজ আর ঠোঁটজোড়া বাদামি মিশ্রণে ধূসর হয়ে আছে, যেন একটি বেদনাদায়ক সংকটে। এটা কি হয়েছে? থারিনিয়াসের কণ্ঠে উদ্বেগের ছাপ স্পষ্ট। সে দ্রুত জ্যাসপারকে সোজা করার জন্য এগিয়ে এলো। আলবিরা কিছু না বললেও তার চোখে উদ্বেগ এবং সহানুভূতির চিহ্ন ছিল। হিপনোটাইজ করার ফলেই এরকম হয়েছে। আলবিরা বলল, তার কণ্ঠে বিচলিত ভাব। আমাদের দ্রুত কিছু করতে হবে, থারিনিয়াস। জ্যাসপারের শরীরের অবস্থা দেখে মনে হচ্ছিল সে একটি কঠিন সংগ্রামের মধ্যে ছিল, যা তার অভ্যন্তরীণ শক্তির সীমা অতিক্রম করেছে। থারিনিয়াস জ্যাসপারের মাথা তুলতে সাহায্য করে, যেন তার গলা সহজে নিঃশ্বাস নিতে পারে। আমরা এখন কি করব? আলবিরা আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করল। মনে হচ্ছে প্রিন্সের শরীরে বায়োকেমিক্যালের ঘাটতি দেখা যাচ্ছে। থারিনিয়াস উত্তর দিল। তবে আমাদের আগে নিশ্চিত হতে হবে কি কারণে তার এই অবস্থা। আলবিরা দ্রুত চারপাশে নজর রাখলো, যেন কিছু অদ্ভুত সংকেত খুঁজে বের করতে পারে। তার শরীরে বায়োকেমিক্যাল প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। জ্যাসপারের নিথর শরীরের দিকে তাকিয়ে আলবিরার মনে এক ধরনের দুশ্চিন্তা ভর করল। সে জানে জ্যাসপার তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাকে সুস্থ করতে না পারলে তাদের ভেনাসের সবাইকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আলবিরা, তুমি আকোয়ারাকে ডাকো। থারিনিয়াস বলল, তার কণ্ঠে দ্রুততার আর জরুরি অনুভূতি। ও কিছু ভেষজ ওষুধ তৈরি করতে পারবে। আর আমি এখনই ল্যাবে যাব। ডাকোনিসের সাথে কথা বলতে হবে, সে আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি এখনই একরাকে ডেকে আনছি। আলবিরা নিশ্চিত কণ্ঠে বলল। তার মুখে উদ্বেগের ছাপ ছিল, কিন্তু সে জানতো যে এই মুহূর্তে সময় খুব মূল্যবান। থারিনিয়াস দ্রুত ল্যাবের দিকে রওনা হলো, তার মনে দৃঢ় সংকল্প। সে জানতো যে ড্রাকোনিসের সাহায্যে ছাড়া তারা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। আলবিরা শীঘ্রই ফিওনার কাছে ফিরে আসলো। আমি একরাকে ডাকতে যাচ্ছি, তুমি এই মুহূর্তে প্রিন্সের কাছে থাকো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। একোয়ারা আলবিরার ডাক শুনে দ্রুত ফিওনার কক্ষে প্রবেশ করলো। তার চোখে উদ্বেগের ছাপ, আর আলবিরার কথাগুলো শুনে বুঝতে পারলো যে পরিস্থিতি কতটা জটিল। আলবিরা, প্রিন্সের অবস্থা খুব গুরুতর। একোয়ারা দ্রুত বলে উঠল। আমাদের হাতে সময় নেই, আমাকে এখনই ভেষজ ওষুধ তৈরি করতে হবে। তুমি এখনই যাও। আলবিরা উত্তর দিল। তাড়াতাড়ি উপাদান সংগ্রহ করে ওষুধ তৈরির কাজে লেগে পড়ো। প্রিন্সের জন্য এক একটা সময় এখন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। একোয়ারা মাথা নাড়িয়ে। আমি বাইরে যাচ্ছি, প্রাকৃতিক উপাদানগুলো খুঁজে বের করতে হবে।
অ্যাকোয়ারা দৌড়ে বাইরে চলে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে সে চারপাশের সৌন্দর্যকে এক ঝলকে দেখল। গাছের পাতাগুলো সবুজে মোড়ানো এবং ভেজা মাটির গন্ধ তাকে প্রচুর করে শক্তি দিল। প্রথমে সে চিঙ্কের সন্ধানে বের হলো। কিছুক্ষণের মধ্যেই সে এক প্রাচীন গাছের গোড়ায় একটি সোনালী রঙের পাথর দেখতে পেল। এটি চিঙ্কের উপস্থিতি নির্দেশ করে। এই তো। সে নিজে থেকেই বলল। গিনসেঙ্গের খোঁজে বের হলো। এই গাছের মূলটি শক্তি বাড়ানোর জন্য বিখ্যাত। দূরে একটি উঁচু টিলার উপর সে দেখতে পেল কিছু গিনসেঙ্গের ফুল। সে এগিয়ে গেল, মাথা নিচু করে কুড়ে কুড়ে বের করলো কিছু গাছের মূল। সে মনে মনে ভাবল, এইগুলো ভেষজের জন্য খুবই প্রয়োজন। তারপর আরও কিছু সময় কাটিয়ে অ্যাকোয়ারা হলো বার খুঁজে গেল। সে জানে এই ভেষজটি ক্লান্তি দূর করতে সাহায্য করবে। পাহাড়ের প্রান্তে তাকে একটি ছোট্ট ঝর্ণার পাশে স্যাঁতসেঁতে মাটিতে হলবা ফুলগুলো ফুটে থাকতে দেখল। এইগুলো পাওয়া গেছে। সে উল্লাসিত হয়ে বলল এবং দ্রুত কয়েকটি তুলে নিল। অবশেষে মোরিঙ্গা এবং ক্যামোমাইলের জন্য সে আরও গভীরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি বন্য গাছের নিচে কিছু সুন্দর মোরিঙ্গার পাতা আবিষ্কার করলো। এটি অবশ্যই কাজে লাগবে, সে বলল, এক হাতে তুলে নিয়ে। বড় শেষে দূরে একটি ছোট মাঠে ক্যামোমাইলের ফুল দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটল। এগুলো তো নিঃসন্দেহে ভেষজের জন্য প্রয়োজনীয়, সে বলল এবং সেগুলি তুলে নিল। সব উপাদান সংগ্রহ করে অ্যাকোয়ারা গ্লাস হাউসে ফিরতে শুরু করলো। তার হৃদয়ে একটি আশা, আমি প্রিন্সের জন্য কিছু একটা তো করতে পারবো। অ্যাকোয়ারা হাউসে ফিরে কিচেনের দিকে তীব্র গতিতে এগিয়ে গেল। সে জানে জ্যাসপারের জন্য প্রতিটি সেকেন্ড অমূল্য। সব উপাদান একত্রিত করে সে দ্রুততার সাথে রসটি প্রস্তুত করতে শুরু করলো। মিষ্টি গন্ধ ও তাজা প্রাকৃতিক উপাদানের মিশ্রণে কিচেনটি এক ঝলমলে আভায় ভরে উঠল। একবার কাচের বোতলে রসটি ঢেলেছেন, সে নিশ্চিত হলো যে সবকিছু সঠিকভাবে হয়েছে। অন্যদিকে থারিনিয়াস ড্রাকোনিসের সঙ্গে ল্যাবে বসে কথা বলেছিল। তার কণ্ঠে উদ্বেগ ছিল, আর সেই উদ্বেগের চিহ্ন ছিল তার চোখের গভীরে। কিং, প্রিন্স অরিজিন অসুস্থ হয়ে গেছে। থারিনিয়াস বলল একটি গভীর শ্বাস নিয়ে। সব ঘটনা খুলে বলল থারিনিয়াস। পরিস্থিতি খুবই খারাপ জানালো ড্রাকোনিসের মুখে অভিব্যক্তি মুহূর্ত পরিবর্তন হলো। তার চোখে উদ্বেগের ছাপ। কি বলছো? আমার পুত্রের কি হয়েছে? প্রিন্সের শরীরের বিপর্যয় ঘটেছে, তাকে দ্রুত বায়োকেমিক্যাল প্রবেশ করাতে হবে। থারিনিয়াস ব্যাখ্যা করলো, তার কণ্ঠে তীব্রতা ছিল। কিন্তু কিং, ধীরে ধীরে বলল, ওই কেমিক্যাল পৃথিবীতে নেই, আমাদের দ্রুত কিছু করতে হবে। ড্রাকোনিস এক মুহূর্তের জন্য চিন্তা করলো। অ্যাকোয়ারা প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে ওষুধ তৈরি করছে। থারিনিয়াস পুনরায় বলল, যদি ভেষজ উপাদান ঠিকঠাকভাবে কাজ করে তবে হয়তো প্রিন্সের শরীরের অবস্থা কিছুটা উন্নতি হবে। ড্রাকোনিসের হৃদয়ে এক অসহনীয় কষ্ট অনুভূত হচ্ছিল। নিজের অন্য এক পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে কত কঠিন পরিস্থিতির হতে হলো জ্যাসপারেসের কল্পনাও করতে পারছিল না। তার মনে হচ্ছিল জ্যাসপারের জীবনের জন্য এই মুহূর্তে প্রতিটি সেকেন্ড মূল্যবান। এই সব কিছু আমার জন্য হচ্ছে। ড্রাকোনিস বলল, তার গলা কাঁপছে। নিজের একজন পুত্রকে বিপদ থেকে রক্ষা করতে অন্য এক পুত্রকে কত বড় বিপদের মুখে ঠেলে দিলাম। ওর ব্রেইনে ডোপামিন হরমোন নিষ্ক্রিয় না হওয়ার প্রভাবে এসব হচ্ছে। পৃথিবীতে সার্ভাইভ করতে এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। থারিনিয়াস তার গুরুজনের উদ্বেগের গভীরতা বুঝতে পারল এবং দ্রুত উত্তর দিল, তাহলে কিং, এখন আমরা কি করব? ড্রাকোনিসের চোখে দৃঢ়তা ফিরে এলো। অ্যাকোয়ারা যদি প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করে কিছু সৃষ্টি করতে পারে তবে আমাদের সেটার ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। যেভাবে হোক আমার পুত্রকে ঠিক করো থারিনিয়াস। ড্রাকোনিস বলল, তার কণ্ঠে হতাশা। এটা নাও। অ্যাকোয়ারা বলল, বোতলটি আলবিরার দিকে বাড়িয়ে দিয়ে, এতে আমি গিনসেং, হালোবা, মেরিঙ্গা এবং কেমোমাইলের মিশ্রণ করেছি। আশা করি এটি প্রিন্সের শরীরের জন্য কার্যকর হবে। তবে এটাও মনে রাখতে হবে এটা একমাত্র সাময়িক সমাধান। আমাদের বায়োকেমিক্যাল কিন্তু দরকার পড়বেই। আলবিরা মাথা নেড়ে বলল, অ্যাকোয়ারা, তুমি সঠিক বলছো, তবে তুমি কি নিশ্চিত যে এই রসটি প্রিন্সের জন্য যথেষ্ট হবে? যদি তার শরীরে বিপদ গভীর হয়? এটা পরীক্ষিত।
অ্যাকোয়ারা কিছুটা সংকল্পের দূরে উত্তর দিল। যতটুকু সম্ভব করেছি, তবে বাকিটা ওষুধ খাওয়ানোর পর বোঝা যাবে। এদিকে থারিনিয়াস কম্পিউটারের সামনে বসে নতুন কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছিল। তার চোখের সামনে অসংখ্য তথ্য ও গবেষণার নথি ঘুরতে লাগলো। ফিওনা হতাশা ও উদ্বেগের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল ঘটনাগুলো দেখে গেল। তার চোখে এক অজানা শঙ্কা ছিল, যেন সে জানতো কিছু একটা বড় বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে। আলবিরা দ্রুত জ্যাসপারের মাথাটা একটু উঁচু করে তার ঠোঁটে ভেষজ ওষুধটি ঢেলে দেয়। ঔষধটি গলিয়ে যাওয়ার পর কিছুক্ষণ তারা অপেক্ষা করলো, কিন্তু সময় কেটে গেল, আর কিছু পরিবর্তন ঘটল না। জ্যাসপারের শ্বাস প্রশ্বাসের ধারাবাহিকতা ঠিক থাকলেও তার চোখের ছাপগুলো উজ্জ্বল হয়নি, যেন ভেতর থেকে সে একটি অন্ধকারে বন্দী। কিছু হচ্ছে না। আলবিরা অসন্তুষ্ট হয়ে বলল, থারিনিয়াস এখনো কেন আসছে না? আমাদের দ্রুত কিছু করতে হবে। এখন কি হবে আলবিরা? অ্যাকোয়ারা বলল, তার কণ্ঠে চিন্তা ও উদ্বেগের স্পষ্ট প্রতিফলন। অ্যাকোয়ারা, তুমি প্রিন্সের কাছে থাকো, আমি আসছি ল্যাব থেকে, দেখি যদি কোনো উপায় মেলে। আলবিরা দ্রুত ল্যাবে চলে যাওয়ার পর কক্ষে কেবল অ্যাকোয়ারা ও ফিওনা বাকি রইল। উভয়ের মুখাবয়বে উদ্বেগ স্পষ্ট ছিল। ফিওনা অ্যাকোয়ারার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অ্যাকোয়ারা, তোমাদের প্রিন্সের কি হয়েছে? কেন এত অসুস্থ? অ্যাকোয়ারা কিছুটা গম্ভীরভাবে উত্তর দিল, আজকে একজনকে হিপনোটাইজ করেছেন, তাই এমনটা হয়েছে। তবে এভাবে এত অসুস্থ হওয়ার কারণটা বোঝা কঠিন। ফিওনা মাথা নেড়ে বলল, কিন্তু অনেক সাইকিয়াট্রিস্ট তো মানুষকে হিপনোটাইজ করে, তাহলে তো এমন ভয়ঙ্কর অসুস্থতা হয় না। তাহলে সঠিক, কিন্তু সাইকিয়াট্রিস্টদের হিপনোটাইজ ক্ষণস্থায়ী। অ্যাকোয়ারা ব্যাখ্যা করল। তাদের ক্ষমতা কেবল কিছু সময়ের জন্য কার্যকর, কিন্তু আমাদের প্রিন্স যখন কাউকে হিপনোটাইজ করে, সেটা সারা জীবনের জন্য কার্যকর হয়। তাহলে উনি অসুস্থতা জেনে কেন হিপনোটাইজ করলেন? ফিওনার কণ্ঠে বিস্ময় স্পষ্ট। অ্যাকোয়ারা উত্তর দিল, অ্যাথেরিয়নের জন্য। কিন্তু ড্রাকোনিক্স তো বলেছিল পৃথিবীর মানুষের উপর দুবার হিপনোটাইজ করতে পারবে প্রিন্স। প্রথমবার হালকা দুর্বলতা হবে, কিন্তু এভাবে কেন গভীর অসুস্থতা হলো? অ্যাকোয়ারা গভীরভাবে ভাবতে লাগলো। আমার মনে হচ্ছে এটি তার ল্যাব ফাংশনাল ডিলিট করার কারণে হয়েছে। ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে লাভ ফাংশনাল ডিলিট করাটা আবার কিভাবে সম্ভব? আমাদের জন্মের সময় ভেনাসে একটি প্রোগ্রামিং সিস্টেম থাকে। অ্যাকোয়ারা ব্যাখ্যা করতে শুরু করলো। তখন আমাদের বাবা মা সেটি নিজেদের মতন করে কনফিগার করতে পারে। কিং ড্রাগনিক্স প্রিন্সের প্রোগ্রামিং থেকে লাভ ফাংশনাল ডিলিট করে দিয়েছে, সুতরাং সে ভালোবাসা সে অনুভব করতে পারে না। তাহলে ওনার ভাইয়ের প্রতি এত ভালোবাসা কিভাবে? ফিওনা হতভম্ব হয়ে প্রশ্ন করল, মনে হচ্ছে ভাইয়ের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। আরে এটা সেই ভালোবাসা না। অ্যাকোয়ারা ব্যাখ্যা করলো, এটি একটি অন্যরকম আবেগ। বিপরীত লিঙ্গের প্রতি যে ভালোবাসা, নারীর প্রতি প্রেম, এই ধরনের প্রেমের ক্ষেত্রে ব্রেইনের ডোপামিন হরমোন নিষ্ক্রিয় হয়, কিন্তু আমাদের প্রিন্সের ক্ষেত্রে তা হয় না। হয়তো এই কারণে আজকে হিপনোটাইজ ফলে এরকমটা হয়েছে। ফিওনা হতভম্ব হয়ে এইসব শুনতে লাগলো। তার মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল। এই প্রথমবার এমন কিছু শুনলাম। আদৌ কি এসব সম্ভব? বলল অ্যাকোয়ারা, তার কণ্ঠে একটি দৃঢ়তা। ফিওনার সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অ্যাকোয়ারা চলে যাওয়ার পর হঠাৎ জ্যাসপার একবার কেঁপে উঠল, যেন বিদ্যুতের শক খাওয়ার মতো। ফিওনা ভয় পেয়ে গেল। ফিওনা ভয়ের আতিশয্যে ধীরে ধীরে জ্যাসপারের নিথর দেহের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সে অপ্রত্যাশিতভাবে কার্পেটের ফাঁক ফোকরে পা হোঁচট খায়। মুহূর্তের মধ্যে তার ভারসাম্য হারিয়ে যায় এবং সে এক অসাধারণ গতিতে জ্যাসপারের ওপর পড়ে যায়। এই অপূর্ণ সামঞ্জস্যের ফলে ফিওনার ঠোঁটগুলো সরাসরি জ্যাসপারের ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়ার সাথে মিলে যায়। একটি নিঃশব্দ এবং অবাক কান্নার আবহে ফিওনার চোখ দুটি বিস্ফোরিত হয়ে যায়, যেন সময় এক ঝলকেই থেমে গেছে। তার হৃদয়ের কাঁপুনি মুহূর্তেই উপলব্ধি করে যে এই সজীব, অদ্ভুত এবং অচিন আবেগের শিখা তাকে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন করছে।
জ্যাসপারের ফ্যাকাশে ঠোঁট, যেখানে ফিওনার সঙ্গে প্রথম স্পর্শের স্মৃতি গেঁথে গেছে, আরও স্থির, অস্থির আর অনিশ্চিত হয়ে পড়ে ফিওনা। কয়েক সেকেন্ডের মধ্যে জ্যাসপার ধীরে ধীরে তার চোখ খুলে নেয়, যেন গভীর তন্দ্রা থেকে বেরিয়ে আসছে। তার শরীরের সবুজ রঙের আভা গাঢ় থেকে হালকা হতে শুরু করে। একটি শক্তিশালী আবহে আবার জীবনের স্পন্দন ফিরে আসছে। শরীরের মধ্যে হালকা শক্তি অনুভব করতে থাকে, যেন কোথাও একটি নতুন সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে। যখন জ্যাসপারের চোখ বন্ধ ছিল, তখন জ্যাসপারের মস্তিষ্ক আর শ্রবণেন্দ্রিয় সজাগ ছিল। তখনই সে বুঝতে পেরেছিল ফিওনা তার উপরে পড়ে গিয়েছিল। এক অদ্ভুত উপলব্ধিতে সে বুঝতে পারে তার শরীরের অবস্থা তখন উন্নতির দিকে। এই সজাগ অনুভূতি তার মস্তিষ্কে পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে যে ফিওনার অপ্রত্যাশিত চুম্বনই সম্ভবত তাকে পুনরুজ্জীবিত করার একটি উৎস হিসেবে কাজ করেছে। জ্যাসপার অনুভব করে ফিওনার ঠোঁটের স্পর্শে তার শরীর যেন একটি নতুনভাবে শক্তি অর্জন করছে, যে সে সেই অস্থিরতা থেকে বেরিয়ে এসে আবারও নিজের শক্তি খুঁজতে চায়। ফিওনা এক হাত দূরে দাঁড়িয়ে ছিল, জ্যাসপারের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে। তার চোখে স্পষ্ট একটি আতঙ্কের রেখা ছিল, তবে মুহূর্তটি তড়িৎ গতির ছিল। কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপার বিছানা থেকে হালকা মাথা হেলিয়ে ফিওনার একটি হাত ধরে টান দেয়। অপ্রস্তুত ফিওনা হঠাৎ করে জ্যাসপারের শক্তপোক্ত পুরুষালী বুকের উপর হুমড়ি খেয়ে পড়ে। জ্যাসপার ফিওনার মাথা নিজের বুক থেকে তুলে এক হাত ফিওনার কোমরে পেঁচিয়ে ধরে, আর এক হাত ফিওনার পিছনের চুলের মাঝে শক্ত করে মুষ্টিবদ্ধ করে তার রক্তিম অধর দুটো ফিওনার গোলাপের পাপড়ির ন্যায় কোমল অধরের সাথে চেপে ধরে, এক গভীর চুম্বনে যা যেন দুই পৃথিবীর সংযোগ। ফিওনার অধরে যে সমস্ত রস, সেগুলো এক নিমেষেই শুষে নিচ্ছে জ্যাসপার। এই অপ্রত্যাশিত মুহূর্তে সময় থমকে দাঁড়ায়, আর চারপাশের সমস্ত শব্দ মিশে যায়। জ্যাসপার যখন ফিওনাকে উন্মাদের মতো চুম্বন করছিল, তখন তার ঠোঁটের সংস্পর্শে এসে ফিওনার জিভে একটি অদ্ভুত তেতো তরল জাতীয় স্বাদ ছড়িয়ে পড়েছিল। এটা যেন কোনো বিষাক্ত গ্যাসের মতো, যা মুহূর্তের জন্য তাকে বিভ্রান্ত করে দিয়েছিল। সে মনে মনে ভাবল, এটা হয়তো ড্রাগনদের এক ধরনের বিশেষ রস। যতক্ষণ জ্যাসপার তার ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে, ততক্ষণ ফিওনা অস্বস্তিতে ভুগছিল। ঠোঁটের ওই অস্বাভাবিক তেতো স্বাদ যেন তার মনে এক ধরনের ভীতির সৃষ্টি করছিল। জ্যাসপারের শরীর যখন শক্তি ফিরে পাচ্ছিল, তখন তার প্রভাব ফিওনার অনুভূতিতে স্পষ্ট হচ্ছিল। এই চুম্বনের মাধ্যমে সে যেন তাকে একটি ভিন্ন জগতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রেখে চলে গিয়েছিল, যেখানে নৈসর্গিক এক ভয়াবহ উভয় অনুভূতি একত্রিত হয়েছে। তেতো স্বাদ এখন তার ঠোঁটের প্রতিটি নড়াচড়ায় যেন বিদ্যুতের স্রোত প্রবাহিত করছে। জ্যাসপার এক নাগারে ফিওনার ঠোঁট আঁকড়ে ধরে চুম্বন করে চলেছে, যেন সময় থমকে গেছে আর পৃথিবীর সবকিছু একমাত্র এই মুহূর্তের কাছে সমর্পিত। তার শরীরের সবুজ বর্ণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তুষারের শুভ্রতার মতো উজ্জ্বল হয়ে উঠছে, যেন পুনরুজ্জন্মের এক নতুন সূচনা। ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়া পুনরায় রক্তিম বেগুনি রঙে ফিরছে, শক্তি ও প্রাণশক্তি পুনরুদ্ধার করছে, আর তার মধ্যে অব্যক্ত এক শিহরণের অগ্নিশিখা জ্বলছে। ফিওনার শরীরের দুর্বলতা এখনো কাটেনি, কিন্তু জ্যাসপারের শক্তি তার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও জ্যাসপারের শক্তির কাছে পরাজিত হয়। জ্যাসপার আরও শক্ত করে ফিওনার কোমর জড়িয়ে ধরেছে, আর অন্য হাত ফিওনার চুলের মাঝে। প্রতিটি চুম্বন যেন তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই সঙ্গে ফিওনার ঠোঁট ব্যথা অনুভব করতে শুরু করে। তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে, যা শুধুমাত্র শারীরিক ব্যথারই নয়, বরং অনুভূতির এক জটিল প্রতিফলন। এই অপ্রত্যাশিত চুম্বনের প্রতিক্রিয়া তার হৃদয়ের গভীরতম স্রোত সৃষ্টি করছে, একদিকে তেতো, অন্যদিকে ভয়ের অনুভূতি। এখন ফিওনা নিজেকে চুম্বনের সেই অদ্ভুত বাস্তবতায় বন্দী মনে করছে, যেখানে অস্থিরতা আর যন্ত্রণার সংমিশ্রণ এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করছে। পুরোপুরি শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দেয়, যেন এক অসীম আবেগের বাঁধন থেকে মুক্তি পেয়ে সে নতুন দিগন্তে পদার্পণ করছে।
ফিওনার অশ্রুসিক্ত চোখ সেই চুম্বনের উষ্ণতায় গরম হয়ে ওঠা ঠোঁট মুহূর্তের জন্যে আটকে যায়। জ্যাসপার তখন তার সেই চিরচেনা অগ্নিমূর্তি ধারণ করে যেন সে একটি দৃষ্টির বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছেন। ফিওনা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে। তার বুকের গভীরতা থেকে নিঃশ্বাসগুলো যেন ছিঁড়ে বের হয়ে আসছে। সে আশ্চর্য হয়ে বুঝতে পারে যে কিভাবে মুহূর্তের মধ্যে তার সারা দেহ এক অদ্ভুত অনুভূতির তরঙ্গকে ধারণ করেছে। কিন্তু ঠিক এই সময়ে জ্যাসপার তাকে এক ঝটকায় বিছানার পাশে ফেলে দেয়। একটি স্নিগ্ধ স্পর্শ, কিন্তু সেই স্পর্শ যেন কোনো অন্ধকারে ঢেকে থাকা ভীতির সংকেত। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে হনহন করে কক্ষ থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্যেও পেছন ফিরে তাকায় না। তার শরীরের শক্তি ও উগ্রতা দিয়ে পুরো ঘরটি যেন কাঁপছে। শশে একদিকে সে অপ্রতিরোধ্য, অন্যদিকে একা, তার হৃদয়ে জ্বলন্ত প্রশ্নের আগুন। এই নৈকট্য ও বিচ্ছিন্নতার মধ্যে ফিওনার হৃদয়ে ঢুকে পড়ে এক অজানা আতঙ্ক। ফিওনা এখনো হতভম্ব। মনে হতে থাকে যেন একটি নৈসর্গিক জাদুর ভেতর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে তার সমস্ত চিন্তা যেন অবশ হয়ে গেছে। এই অদ্ভুত প্রাণী, সেই ভয়ঙ্কর ড্রাগন যে কিনা প্রথম দেখাতেই ফিওনার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল, সে কিভাবে এইভাবে তার ঠোঁটের স্পর্শে তাকে জড়িয়েছে, অদ্ভুতভাবে তাকে চুম্বন করেছে। ফিওনার মনে ভেঙে পড়ে অশান্তি। ইস, তার হাত অবশ হয়ে গেছে। মনে হয় যেন ড্রাগনের কঠিন ও উষ্ণ ঠোঁটের স্পর্শ তাকে পাথর করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, এই মনস্টারটা তাকে এভাবে কি করে চুম্বন করতে পারে। ফিওনা দ্রুত উঠে গিয়ে কক্ষের ছোট্ট বাথরুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে হ্যান্ড শাওয়ারটি খুলে ঠান্ডা পানির প্রবাহ ছড়িয়ে দেয়। তার ঠোঁটের ওপর পানি পড়তে শুরু করে, যেন সে সেই অপ্রত্যাশিত চুম্বনের স্বাদ মুছে ফেলতে চায়। প্রতিটি গড়িয়ে পড়া পানির ফোঁটা যেন তার অস্থির হৃদয়কে কিছুটা শান্ত করে। সে টিস্যু নিয়ে ঠোঁটগুলোকে ডলতে শুরু করে, যেন চুম্বনের নোংরা স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে চায়। ছি, সে মনে মনে অভিযোগ জানায়, এ যেন কেমন অদ্ভুত এবং অবাঞ্ছিত অনুভূতি। সে আশা করেছিল যে এই ভয়ঙ্কর ড্রাগনের থেকে সে কখনো এরকম কিছু অনুভব করবে না, কিন্তু এখন সেই অবিশ্বাস্য ঘটনার স্বাদ যেন তার ঠোঁটে লেগে রয়েছে, আর সে চাইছে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলতে। কি জঘন্য স্বাদ! ফিওনা মনে মনে ভাবে, তার শ্বাসের সঙ্গে বেরিয়ে আসা অস্থিরতার ছাপ। ঠোঁটগুলোতে পানি পড়তে থাকলে তার মনে নতুন করে শিহরণ বয়ে যায়। পানি আর টিস্যুর সঙ্গে সাথে সেই অদ্ভুত চুম্বনের চিহ্নও ধীরে ধীরে মুছে যাচ্ছে। তবুও এক অদ্ভুত অনুভূতি তার মনে অস্থিরতা সৃষ্টি করে। জ্যাসপার যখন ল্যাবে প্রবেশ করলো, তখন তার উপস্থিতি ল্যাবটি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আলভিরা আর থারিনিয়াস, যাদের মুখাবয়ব চিন্তিত আর উদ্বিগ্ন ছিল, দ্রুত উঠে দাঁড়ালো দুজনে একসাথে। কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে তারা যেন নতুন আশা খুঁজে পেয়েছিল। প্রিন্স সরিজি, আপনি সুস্থ হয়ে গেছেন? আলভিরা বিস্মিত হয়ে বলল, তার গলার উষ্ণতায় যেন বিরাট এক আনন্দের ছোঁয়া। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। থারিনিয়াসও সাথে সাথে উত্তর দিল, আপনার হিপনোটাইজের পর আমরা ভেবেছিলাম আপনার শক্তি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আকোয়ারার ঔষধের কার্যকারিতা আসলে আপনাকে রক্ষা করতে পেরেছে। জ্যাসপার এখনো এক প্রকার কৌতূহল ও আবেগে ভরা। দ্রুত তাদের বোঝাতে চাইল যে এখন এসব বলার সময় নেই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা এক্ষুনি করতে হবে। প্রিন্স, আপনি বিশ্রাম করতেন, এখন এই মুহূর্তে ল্যাবে প্রবেশ করাটা বোধহয় আপনার ঠিক হয়নি। থারিনিয়াস বলল, আমি কিং ডাকনিসকে জানিয়ে দিচ্ছি আপনি যে অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। জ্যাসপার তাদেরকে কঠোর কণ্ঠে জবাব দিল, থারিনিয়াস, আলভিরা, আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তিত আর উদ্বিগ্ন ছিলে। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? একটুও ক্লান্তি বোধ নেই এই মুহূর্তে আমার ভেতর। তোমরা এখন হাউসে ফিরে যাও, আমার ল্যাবে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দুজনে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু অবশেষে প্রিন্সের কঠোর সিদ্ধান্তের সম্মান জানিয়ে ল্যাবের দরজা থেকে বেরিয়ে গেল। ল্যাবের শান্ত পরিবেশে এক অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল, আর জ্যাসপার জানত যে
এখন তাকে একা কিছু বিষয়ে রিসার্চ করতে হবে এবং দ্রুত। জ্যাসপার কম্পিউটারের সামনে বসে এক মনোযোগী দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। তার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সে জানতো যে এই রহস্যের সমাধান খুঁজে বের করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের চুম্বনে কি কি কেমিক্যাল থাকে? টাইপ করে সে সার্চ বক্সে চাপ দিল। কিছু সেকেন্ডের মধ্যে স্ক্রিনে বিভিন্ন তথ্য হাজির হলো। জ্যাসপারের মনে উকি দিচ্ছিল এক অজানা আশঙ্কা। পড়তে শুরু করলো চুম্বনে প্রধানত থালা, প্রোটিন, গ্লুকোজ, ভিটামিন আর কিছু বিশেষ যৌগ থাকে, কিন্তু তার গবেষণার ফলাফল অনুযায়ী এই কেমিক্যালগুলো মানুষের মধ্যে প্রায়ই পাওয়া যায়, কিন্তু এর কোনোটাই তেমন জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। কিন্তু আমি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। সে মনে মনে পুনরাবৃত্তি করলো। ফিওনার ঠোঁটের চুম্বনে কি আমাকে সুস্থ করেছে? এখন জ্যাসপার বুঝতে পারল যে ফিওনার মধ্যে অন্য কিছু রয়েছে। সাধারণ মানুষের চুম্বনের যেসব যৌথ দেখা গেল, এর একটা ও বায়োকেমিক্যাল তৈরি করতে পারবে না। ড্রাগনের শরীরের তাহলে ফিওনার চুম্বন কি অন্য কোনো বিশেষ যৌগ ছিল? অবশেষে সে একটি সম্ভাবনার কথা ভাবল। এটা হয়তো ফিওনার অজানা উৎস থেকে আসা কিছু বিশেষ জৈব রাসায়নিক হতে পারে। আবিষ্কৃত তথ্যের সঙ্গে জড়িত থাকা তার আসল উদ্বেগ মাথা চাড়া দিয়ে উঠল। ফিওনা যে কিনা সাধারণ এক মানবী, সে কি করে তার মধ্যে এমন কিছু ধারণ করে রেখেছে? সে আরো গভীরভাবে চিন্তা করল। আমি নিশ্চিত ফিওনার চুম্বন শুধুমাত্র মানবিক স্পর্শের জন্য নয়, বরং সম্ভবত একটি শক্তিশালী প্রাচীন উৎসর মাধ্যমে এসেছে, যা হয়তো ভেনাসের কোনো দীর্ঘকালীন প্রভাবের ফল। তবে ও তো পৃথিবীর হিউম্যান। এখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠল। যে করেই হোক এর রহস্য উন্মোচন করতেই হবে, আর তাকে জানতে হবে যে ফিওনার মধ্যে এমন কি আছে। জ্যাসপার এক নাগারে সিদ্ধান্ত নিল। যাই হোক, অন্তত একটা কিছু তো পাওয়া গেল পৃথিবীতে সার্ভাইভ করার মতো। এটাই আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, অ্যালিসন, ফিওনা, এই জীবনে আর তোমার মুক্তি নেই। এই জ্যাসপার অরিজিনের শেকড়ে এখন তুমি চিরকালীনভাবে বন্দী। আমি ভেনাসের ড্রাগন প্রিন্স। আমার রক্তে বহমান অনন্ত শক্তি, আর সেই শক্তির অধীনে এখন তুমি আমার কাছে আবদ্ধ। যতদিন না আমি স্বেচ্ছায় এই পৃথিবী থেকে ত্যাগ করি, ভেনাসে ফিরে যাচ্ছি, ততদিন তুমি আমার করাল ছায়াতেই থাকবে। তবে এর জন্য যে দায়ী আমি নই, তুমি নিজেই, ফিওনা। ভুলবশত সেই অভিশপ্ত ফাঁদে পা দিয়েছ, যা এক অনিবার্য পরিণতির দিকে তোমাকে নিয়ে যাবে। তার চোখ এক অদ্ভুত দীপ্তি। মায়ার মোহ থেকে মুক্তি নেই সেখানে, বরং রয়েছে এক ক্ষমাহীন কঠোরতা। কম্পিউটারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে অন্ধকারের শিকল তার অন্তরে বন্ধন তৈরি করেছে তা এতই দৃঢ় যে তা আর ভেঙে ফেলা সম্ভব নয়। হঠাৎ জ্যাসপার গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল, যখন তার মাথায় এক অজানা ব্যথা বিদ্ধ করল। মনে হচ্ছিল যেন তার মস্তিষ্কের ভেতর কিছু নিষ্ক্রিয় হতে শুরু করেছে, একটি অদৃশ্য শক্তি যা তার চিন্তা এবং অনুভূতিগুলোকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। প্রতিটি সেকেন্ড অসহ্য যন্ত্রণা বাড়ছিল, তার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ ব্রেইনে কি হচ্ছে? ভাবতে ভাবতে সে অনুভব করলো যেন তার মন মগজের এক কোণায় অজানা তথ্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সেই চুম্বনের স্পর্শে কি ছিল যা তার শারীরিক অবস্থাকে এতটুকু বদলে দিয়েছে? জ্যাসপার মাথাটা ঝাঁকিয়ে বিষণ্ণভাবে স্বীকার করলো, এত বছর ধরে আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে প্রথমবার এমন কিছু হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি আমার সাথে। কি এমন রহস্যপূর্ণ শক্তি মস্তিষ্কে হানা দিল? তার মনে উকি দিল এক ভীতিকর চিন্তা। এটা কি সম্ভব? মনে হচ্ছে কোনো হরমোন মস্তিষ্কে নিষ্ক্রিয় হচ্ছে ধীরে ধীরে। জ্যাসপার কষ্টে চোখ বন্ধ করে নিল। তার মাথায় গর্জন শুরু হলো। মনে হচ্ছিল যেন সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। না, এভাবে আমি আর যন্ত্রণা নিতে পারবো না। আমাকে অবশ্যই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। কিন্তু মাথার ব্যথা ক্রমশই বাড়ছিল। তার মস্তিষ্কের ভেতর যেন অদৃশ্য রশ্মি আলোর তীব্রতা বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল একটি অশুভ শক্তি তার উপর ভর করে বসেছে। হঠাৎ করে
জ্যাসপারের মনে একটি ইঙ্গিত এলো, একটি অতীতের কণ্ঠস্বর যেন তাকে স্মরণ করাচ্ছে, কখনো হৃদয়ের অনুভূতিকে অগ্রাহ্য করো না। জ্যাসপার বুঝতে পারল এই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে একটি সত্য, একটি উত্তর যা তার অপেক্ষায়। তবে সেই সত্য উদ্ঘাটন করতে হলে তাকে ফিওনার সংস্পর্শে থাকতে হবে। আলবিরা, থারিনিয়াস আর অ্যাকোয়ারা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের চিন্তায় নানা দুশ্চিন্তা আর আশাবাদী কাঁপছিল। হয়তো ভেষজ ওষুধের প্রভাব কাজ করেছে, একটু সময় নিয়ে। আলবিরা বলল, তার কণ্ঠে একটি সাবধানী আসবাব ছিল। যদিও একটি সময় সাপেক্ষ, কিন্তু প্রিন্সের শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। থারিনিয়াসের মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় পরিবর্তনগুলি মুহূর্তের মধ্যে ঘটে, একটি মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। তার কথা শোনার সাথে সাথে অ্যাকোয়ারা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি তো ভাবতেই পারিনি এই প্রাকৃতিক ভেষজ ওষুধ এভাবে কাজে লাগবে। কিন্তু আমরা তো জানি ড্রাগনদের শরীরে যে কোনো ওষুধ দ্রুত কাজ করে, একদম সাথে সাথে, আর না কাজ করলে একেবারেই করে না। তাহলে এদিকে ফিওনা ছিল অজ্ঞাত এক দুর্দান্ত সত্যের সামনে, যা তার কাছে একটি রহস্য হয়ে দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল না যে জ্যাসপারের সুস্থতার পেছনে কেবল তার চুম্বনই ছিল প্রধান কারণ। তার মনে মিশ্র অনুভূতি কাজ করছিল, ভয়, বিভ্রান্তি, এক অদ্ভুত আকর্ষণ। জ্যাসপারের ড্রাগন শক্তি ফিরে পাওয়ার ঘটনাটি ছিল একটি অনন্য আর রহস্যময় অভিজ্ঞতা, যার মূল কেন্দ্রে ছিল তার নিজস্ব উপস্থিতি। কিন্তু ফিওনা এই বিষয়ে অবগত না, তার কোনো কিছুই বোধগম্য হয়নি। সে জানেও না তার কারণেই জ্যাসপার সুস্থ হয়ে উঠেছে। জ্যাসপার তার বাবাকে ভিডিও কল করলো। ড্রোকনিস স্ক্রিনে জ্যাসপারকে দেখে আনন্দে বিস্ময়ে ভরে উঠল।